রৌদ্রস্নাত দুপুর। রাজশাহীর জনপ্রিয় দর্শনীয় স্থানটি বাঁধে বসে আছে অরিন। ইতালি থেকে দেশে ফেরার প্রায় 1 মাস পূর্ণ হয়েছে। আবেগের বশে জীবনের এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেও অরিন শঙ্কিত হয়ে বিয়ের বিষয়টা কাউকে জানাতে নিষেধ করে। জায়ানকে আশ্বস্ত করে বলে সামাজিক রীতিনীতি অনুযায়ী পারিবারিকভাবে তাদের বিয়ে হবে। প্রত্যুত্তরে জায়ান সম্মতি জানায়। দেশে ফিরে জায়ান ব্যস্ত হয়ে পড়ে তার পেশায়, অরিন ব্যস্ত হয়ে পড়ে আসন্ন পরীক্ষার প্রস্তুতি নিয়ে। অবসর সময়ে দুজন দুজনকে একটুখানি সময় দিলেও অরিন হাঁপিয়ে উঠেছে এই দূরত্বে। সম্পর্কের পবিত্রতা মানুষকে বাধ্য করে কাছাকাছি আসতে, সেটা খুব ভালো মতো টের পাচ্ছে অরিন। এক দণ্ড জায়ানকে না দেখে থাকতে পারে না বেচারি। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই জায়ানকে কল দিয়ে গুড মর্নিং উইশ করে, অতপর সকালে নাস্তা সেরে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। ক্লাসের ফাঁকে টুকটাক মেসেজে কথা আদান প্রদান চলে। সব কাজ সেরে বিকালে বাসায় ফিরে জায়ানকে জানিয়ে দেয় সে ফিরেছে। রাত 10টা নাগাদ কল দিয়ে ডিনারের কথা স্মরণ করিয়ে দিতেও ভুল করে না অরিন। পরিশেষে রাতে দুজন ভিডিও কলে কথা বলতে বলতে ঘুমাতে যায়। কত শতদিন এমনও গেছে, অরিন ঘুম থেকে উঠে ল্যাপটপের দিকে তাকিয়ে দেখে জায়ান তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। দূরত্বের সংসার বেশ ভালোই যাচ্ছে তাদের, তবে অরিনের মনে এখনও সে প্রশ্নগুলো উকি দেয়। জায়ানের এত সম্পত্তির উৎস কি? আজ সেই বিষয়ে কথা বলতেই জায়ানকে এখানে ডেকেছে অরিন। অরিনের অপেক্ষার অবসান ঘটিয়ে হাতে একগুচ্ছ জারবেরা ফুল হাতে নিয়ে অরিনের সামনে দাঁড়ায় জায়ান। অরিন আলতো হেসে সেগুলো হাতে নিয়ে বলে, এত নিখুঁতভাবে প্রত্যেকটা জিনিসে খেয়াল রাখেন কেন? জায়ান হালকা এসে প্রত্যুত্তরে জানায়, আপনিটা আমার বলে। গত সপ্তাহে অরিন বায়না ধরেছিল তার জারবেরা ফুল চাই। ব্যস্ত জায়ান সময় করে আসতে পায়নি বলে পার্সেল পাঠিয়েছিল। অরিন সেগুলো রাস্তার ছাগলকে খাইয়ে সেটার ভিডিও বানিয়ে জায়ানকে পাঠিয়ে বলে, আপনার কর্মব্যস্ততার মাঝে আমার জন্য 10 মিনিট সময় না হলে আমার ঘরেও আপনার দায়সারাভাবে দেওয়া ফুলের কোনো জায়গা নেই। এতগুলো টাকা তো আর ওয়েস্ট করতে পারবো না, তাই ছাগলের খাতে ব্যয় করলাম। মেসেজটা পড়ে বিক্ষিপ্ত মেজাজে থাকা জায়ান শব্দ করে হেসে ফেলে। এতে তার অ্যাসিস্ট্যান্ট চমকে ওঠে। গম্ভীর জায়ানের মুখে স্মিত হাসি দেখা গেল, শব্দযুক্ত হাসি এই প্রথম শুনল সে। এরপর পুরো 1 সপ্তাহ জায়ান ব্যস্ততায় অরিনকে একটু সময় দিতে পারেনি। অরিন অভিমান করেনি, সে বুঝেছে ব্যাপারটা। দীর্ঘ 1 সপ্তাহ পর আজকে সময় মিলতেই জারবেরার হাতে উপস্থিত হয় জায়ান। অরিনের অন্তঃকরণে প্রশান্তি বয়ে যায়। জায়ান অরিনের পাশে বসে তার মুখশ্রীর দিকে দৃষ্টিপাত করে। অরিনের ঘামে ভিজে ওঠা মুখটা দেখে চিহ্নিত সুরে বলে, এখানে তাপমাত্রা বেশি, আপনি ঘেমে যাচ্ছেন। আমরা অন্যদিন আসবো, এখন চলুন। অরিন উঠে দাঁড়ায়। তারা এগিয়ে যায় গাড়ির দিকে। জায়ান বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলে অরিন তাকে থামিয়ে বলে, আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, সিএনবি এর দিকে চলুন। জায়ান কথা না বাড়িয়ে সেদিকে টার্ন নেয়। অরিন বলতে শুরু করে, আপনি একজন কার্ডিওলজিস্ট, এছাড়াও আপনার অন্য কোনো প্রফেশনের সাথে যুক্ত আছেন আপনি? জায়ান গম্ভীর স্বরে বলে। ইয়েস। অরিন ধীর স্বরে প্রশ্ন করে, কি সেটা? জায়ান শান্ত দৃষ্টিতে একবার অরিনকে দেখে রাস্তার পাশে গাড়িটা থামিয়ে নিরেট স্বরে উত্তর দেয়। আমি একজন গ্যাংস্টার। অরিন বিস্ময়ে বিমূঢ় হয়ে তাকায় জায়ানের পানে। থম মেরে কিছুক্ষণ বসে থাকার পর আবারও প্রশ্ন করে, আপনার সমস্ত সম্পদ অবৈধভাবে অর্জিত? জায়ান বাঁকা হেসে বলে, এই এক আপনি ছাড়া আমার অর্জিত সমস্ত সম্পত্তি হারাম এবং অবৈধ। কেবল আপনি আমার বৈধভাবে অর্জিত হালাল সম্পদ। জায়ানের এমন সহজ সরল স্বীকারোক্তিতে অরিন বাকরুদ্ধ হয়ে যায়। থমকানো কণ্ঠে বলে, আমাকে আগে জানানো হয়নি কেন? জায়ান ভাবলেশীন কণ্ঠে শুধালো। জানালে কি করতেন? অরিন আহত সুরে বলে, হয়তো আপনার হতাম না। জায়ান বাঁকা হেসে বলে, আমি অর্জন করে নিতাম যে কোনো মূল্যে। অরিন কাপা কণ্ঠে বলে, আমার একটা স্বাভাবিক জীবন হলেই চলবে, ছেড়ে দেওয়া যায় না এইসব। আমি আপনাকে হারাতে চাই না। জায়ান তাচ্ছিল্য হেসে বলে, টাকাবিহীন মানুষ নর্দমার কেটের চাইতেও বেশি সস্তা। সমাজের প্রেক্ষাপটে চিন্তা করতে গেলে যার টাকা নাই তার বেঁচে থাকার অধিকার নাই, যার টাকা আছে তার গোলামের অভাব নাই। এই পৃথিবীতে সম্মানের সহিত বাঁচতে গেলে কারি কারি টাকা, অর্থ, সম্পদ, বিত্ত, বৈভব সব থাকা জরুরি। এসব আয়ের উৎস কি? দ্যাটস নট দ্য ফ্যাক্ট। অরিন বোঝানোর ভঙ্গিতে বলল। আমার ভুল ধারণা জায়ান সাহ। জায়ান শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি আপনার সাথে তর্কে জড়াতে চাই না। আমার পেশা নিয়ে আপনার সমস্যা থাকলে আমার কিচ্ছু করার নেই। আর কোনো প্রশ্ন?
অরিন অপলক চোখে কেবল দেখে গেল জায়ানকে। জায়ানের মাঝে তার বাবা এবং বড় ভাইয়ের খণ্ডচিত্র দেখে অরিন হতবাক। এটাই কি সেই জায়ান যাকে অরিন ভালোবেসেছে? অরিন মনটা বিতৃষ্ণায় ছেয়ে গেল। জায়ান এক পলক অরিনের দিকে তাকিয়ে গাড়ি স্টার্ট দিতে দিতে বলে, আজ রাতে ইতালি যাচ্ছে, কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, ফিরে আসতে অনেকটা সময় লাগবে। অরিন ক্ষতবিক্ষত মন নিয়ে চুপচাপ থাকে। জায়ান সবটা দেখেও ইগনোর করে। জায়ানের কঠোর রূপ অরিনকে কষ্ট দেয়। বাসায় পৌঁছে লিফটে উঠতেই অরিন বলে, আমার তো ভিসা আছে, আমি আপনার সাথে যাই। জায়ান এক পলক তাকিয়ে প্রত্যুত্তরে বলে, আমি ব্যস্ত থাকবো, আর এই মুহূর্তে আপনি ওখানে সেফ নয়। অরিন কান্নারত স্বরে বলে, আমাকে নিরাপত্তা দিতে না পারলে আপনিও সেখানে নিরাপদ নন। আপনার কিছু হয়ে গেলে আমার কি হবে? জায়ান ভাবলেশীন কণ্ঠে বলে, আমি বাদেও আপনার অভিভাবক আছে অরিন, এতিমের মতো কথা বলবেন না, বড্ড ন্যাকা শোনায়। কথাটা কোথাও গিয়ে সজোরে বিঁধল। অরিন আর একটা শব্দ করতে পারেনি। কাঙ্ক্ষিত ফ্লোরে লিফট থামতেই জোর কদমে হেঁটে বেরিয়ে যায়। অরিনের যাওয়ার পানে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ে জায়ান। অতীতের প্রসঙ্গ উঠলে এলোমেলো হয়ে যায় সে। মাথা কাজ করে না, ক্রোধ জেঁকে বসে মস্তিষ্কে। সেই ভয়ানক দৃশ্যগুলো ভেসে ওঠে চোখের সামনে। বোনের আর্তনাদ, ভাইয়ের লাশ, বাবার বিচ্ছিন্ন মাথা, ওসব জায়ানকে ভালো থাকতে দেয় না। জায়ান ঘরে গিয়ে ম্যাকবুকে অরিনের ঘরের সিসিটিভি ফুটেজ অন করে। ভিডিও অন করতেই এক করুণ দৃশ্য ভেসে ওঠে। অরিন উপর হয়ে শুয়ে বালিশে মুখ গুজে কান্না করছে। জায়ানের বুকের ভেতরটা কেঁপে ওঠে। ম্যাকবুকটা ছুঁড়ে ফেলে মাথার চুল খামচে ধরে সজোরে চিৎকার দিয়ে ওঠে। অযাচিত ক্ষোভে পুরো ঘরে প্রলয়ঙ্কারী ধ্বংসলীলা চালায়। পরিশেষে ক্ষতবিক্ষত হয়ে বোনের একটা হাস্যোজ্জ্বল ছবি হাতে নিয়ে বলে, ওর বেলা আমি নিষ্ঠুর হতে পারি না, নির্মম প্রতিশোধ নিতে চাও তো বিলাসিতা, তুই কি রাগ করবি শিনু? অরিনকে না জানিয়ে সেদিন রাতে জায়ান দেশ ছাড়ে। অরিন ভেবেছিল প্রত্যেকবারের মতো জায়ান আসবে তার মান ভাঙাতে। তবে পরের দিন যখন শোনে তাকে না জানিয়ে জায়ান চলে গেছে, তখন অতিমাত্রা আশ্চর্য হয় অরিন। অভিমান চেপে বসে বুকে। সপ্তাহখানিক কোনো রূপ মেসেজ দেয় না। অপর পক্ষকে নির্বিকার দেখে অষ্টম দিনে অভিমান ভুলে জায়ানকে মেসেজ দেয় অরিন। অথচ দিন পরিশেষে সপ্তাহ কেটে গেলেও অপর পাশ থেকে কোনো উত্তর আসে না। অরিন বুঝে উঠতে পারে না হুট করে কি হলো জায়ানের। শেষ অবধি সেদিনের কথোপকথনের জন্য ক্ষমা চায় অরিন, অথচ এর পরেও কোনো উত্তর আসে না। প্রাণোচ্ছল অরিন কেমন যেন গম্ভীর হয়ে যায়। বিরহে কাতর হয়ে কত শত অভিমানী কথা লিখে পাঠায়, কিন্তু অপর পাশ যেন নির্বিকার। অধৈর্য অরিনের হৃদয়ে আচমকা ভয় চেপে বসে। তার প্রাণপ্রিয় পুরুষের কিছু হয়ে গেল না তো? অরিন দেরি না করে পরের দিন ইতালির টিকিট বুক করে। এয়ারপোর্টে পৌঁছে লাউঞ্জে বসে প্লেনের অপেক্ষা করছিল, এমন সময় আচমকা ফোনে একটা মেসেজ আসে। ঘূর্ণাক্ষরেও ইতালি আসা দুঃসাহস করবে না আরিন, নয়তো আজীবনের জন্য আমাকে হারাবে। মেসেজটা পড়ে উৎকণ্ঠিত অরিন স্থির হয়। হৃদয়ে জেঁকে বসে একরাশ বিষণ্ণতা। জায়ান সব জানে, সব খবর রাখছে, শুধু তাকে দেওয়ার মতো সময় জায়ানের কাছে নেই। এই সত্যটা বুকের ভেতরটা জ্বালিয়ে পুড়িয়ে আঙ্গার করে দিল। অরিন প্রত্যুত্তর করল না। ব্যাগপত্র নিয়ে সোজা বাসায় ফিরল। নিজেকে সামলাতে দরজা লাগিয়ে চিৎকার করে কাঁদল কিছুক্ষণ। গলা ভেঙে আসায় চিৎকার করতে না পারলেও হেসকি তুলে কেঁদে চলল অবিরাম। বিড়বিড়িয়ে বলল, ঠিক কতটা যন্ত্রণা পেলে আমি এই বিষাক্ত অপেক্ষা থেকে মুক্তি পাবো? কতটা চাইলে আপনাকে পাওয়া যাবে জায়ান? কেউ একজন বুকে পাথর চেপে শুনে যাচ্ছে সেসব আর্তনাদ, তবে প্রত্যুত্তর করে না। অরিন ওভাবেই পড়ে রইল সারা রাত। শেষ রাতের দিকে ফোনটা হাতে নিয়ে জায়ানের ইনস্টা অ্যাকাউন্টে থাকা ছবিগুলো দেখতে লাগলো। বুকের জ্বালাপোড়া কমার বদলে দ্বিগুণ হারে বাড়ল। নৈশব্দ অশ্রুকণা গড়িয়ে পড়ল অরিনের গাল বেয়ে। কিছু একটা মনে হতেই ঝটপট একটা মেসেজ লিখে পাঠালো, যান্ত্রিক মস্তিষ্ক সারাক্ষণ আপনিময় স্মৃতির রোমন্থনে মত্ত। পড়িয়া আপনার নিখাত প্রেমে আজ আমি দিগ্ভ্রান্ত। অতঃপর কেটে গেল আরও 2টা সপ্তাহ। জায়ানের বিরহে অরিন সাংঘাতিক জ্বর বাঁধিয়ে বসল। অসুস্থ হয়ে ভর্তি হলো হসপিটালে। বোনের এমন অবস্থা দেখে মেজবা পাগল পাড়া হয়ে ছুটে এলো রাজশাহী। এরপর অরিনকে শিফট করা হলো ঢাকার বেস্ট হসপিটালে। হসপিটালের বেডে বসে মনমরা হয়ে অরিন কেবল জায়ানের চিন্তায় বিভোর থাকত। একটা খোঁজ পাওয়ার জন্য ওর আত্মা তৃষ্ণার্ত হয়ে গিয়েছিল।
ডায়েরি লেখা অরিনের ছোটবেলার অভ্যাস। খুব কষ্ট কিংবা আনন্দের দিনগুলো লিপিবদ্ধ করতে অরিন ডায়েরি লেখে। আজও তার ব্যতিক্রম হলো না। ডায়েরি না থাকায় ফোনের নোটপ্যাড ওপেন করে লিখল, জ্বরতপ্ত শরীর, আপনার শূন্যতায় উদ্ভ্রান্ত মন মস্তিষ্ক। আজব ব্যাপার জানেন, তীব্র মাত্রার এই অসহনীয় তাপ আপনাকে ভোলানোর পরিবর্তে দ্বিগুণ হারে পাশে থাকার আবদার করছে। কপালে হাত ছুঁয়ে জ্বরের পারদ মাপতে হবে না, স্টেথোস্কোপ দিয়ে হার্টবিটের অস্বাভাবিক গতি পরখ করতে হবে না, পালস দেখার উদ্দেশ্যে হাতখানা ছুঁয়ে দিতে হবে না। শুধু আপনি আসুন, দূরত্ব বজায় রেখে হলেও আসুন। দূর থেকে শুধু চোখের তৃষ্ণাটুকু মেটানোর একটা সুযোগ দিন, একটা বার দিন। বড্ড খামখেয়ালি আবদার, তাই না? জানেন, আমি না বড্ড দায়িত্বশীল হয়ে গেছি। নিজের চারপাশে মিথ্যা ভালো থাকার দেয়াল তুলে সবাইকে বোঝাতে সক্ষম হয়েছি পৃথিবীর কোনো মন খারাপেরা আমার মন ছুঁতে পারে না। অথচ অপেক্ষার বিষাক্ত যন্ত্রণায় আকস্মাৎ শ্বাস থেমে আসে, হৃদয়ে হানা দেয় কাল বৈশাখী ঝড়। একটা হাস্যকর সত্যি বলি, দিন দুয়েক আগের ঘটনা। অক্সিজেনের অভাবে যখন আমার পুরো শরীর হিমশীতল, শরীরের কায়া কিঞ্চিত নীলাভ বর্ণ ধারণ করতে শুরু করেছে, তখন আমার সিলিংয়ে নিবদ্ধ খোলাটে অশ্রুসজল আখিতে শুধু আপনার আবছা অবয়বটা দৃশ্যমান হচ্ছিল। পাশে থেকে আমার হার্তনাদ, দাভাইয়ের ভয় পাওয়া নিম্ন স্বর, আব্বার বারংবার মাথায় হাত বুলিয়ে ধৈর্য রাখতে বলার চেষ্টা, ডক্টরের আওড়ানো গুটি কয়েক সান্ত্বনামূলক বাক্য, কোনোটাই কর্ণগোচর হয়নি। আমার আপনিময় অসুখে আক্রান্ত মস্তিষ্ক শুধু আপনার স্মৃতিচারণে ব্যস্ত ছিল। বারবার মনে হচ্ছিল জীবনের কাঁটা যদি এখানেই দাড়ি বসিয়ে সবটা সমাপ্ত করে দেয়, তবে শেষ অবধি আমার ভাবনার সবটুকু জুড়ে আপনাকে রাখতে চাই। কালেমার আগে আমার ওষ্ঠ হতে উচ্চারিত নামটা যেন আপনার হয়, এতটুকু সুনিশ্চিত করতে চেয়েছিলাম। বোকা বা আবেগী বলে সম্বোধন করার চেষ্টাটাও করবেন না জায়ান। আপনার আশেপাশের প্রত্যেকটা অশরীরী অবধি সাক্ষী আমি আপনাকে ঠিক কতটা ভালোবাসি। শ্বাসকষ্টের চেয়েও তীব্র যন্ত্রণা অনুভূত হয় আপনি পাশে নেই এই বাস্তবতাটা মনে পড়লে। এতটুকু লিখতেই চোখ ছাপিয়ে অশ্রু পড়ল। কান্নার মাঝে আচমকা অরিনের ফোনে মেসেজ আসে। দূরে দূরে বুকে ফোনটা হাতে নিতেই দেখে জায়ানের নাম্বার থেকে মেসেজ এসেছে। তাতে লেখা, হসপিটালে বাইরে একটা ব্ল্যাক কালার অডি দাঁড়িয়ে আছে, পসিবল হলে চলে আসো এএসএপি। জান। এক নিমিষে সবকিছু ভুলে হসপিটাল কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে ছুটে যায় অরিন। টান লেগে হাতের ক্যানেলা থেকে টুপটাপ রক্ত গড়িয়ে পড়ে, অথচ সেদিকে ধ্যান নেই উন্মাদ অরিনের। সে প্রিয় পুরুষের বুকে একটুখানি জায়গা পেতে মরিয়া। অরিন ছুটে এসে গাড়ির জানালার জোরে সোরে থাপ্পড় বসালে ভেতর থেকে ঝড়ের বেগে কেউ একজন তাকে জড়িয়ে ধরে। প্রথমে হকচকিয়ে গেলেও পরবর্তীতে ব্যক্তিটা জায়ান সেটা বুঝতে পেরে নিজেও জায়ানকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে ওঠে। জায়ান সান্ত্বনা না দিয়ে কেবল জড়িয়ে ধরে অরিনকে, কপালে চুম্বন এঁকে দিয়ে নিরেট স্বরে শুধায়, আমার বাড়ি যাবে নরেন? অরিন কোনো ভাবনা চিন্তাবিহীন গুঙিয়ে উঠে বলে, হুম। আচমকা জায়ানের দৃষ্টি যায় অরিনের রক্তমাখা হাতের দিকে। তৎক্ষণাৎ ফার্স্ট এড বক্স এনে ক্ষতটা ওয়াশ করে দিয়ে ব্যান্ডেজ করে দেয়। অরিন তখনও ফুপিয়ে যাচ্ছে সমানে। জায়ান ড্রাইভারকে নির্দেশ দিল গাড়ি চালাতে। গাড়ি এসে থামলো সেই ধ্বংসাত্মক জায়গায়। অরিনকে পাজা কোলে নিয়ে ঘরে প্রবেশ করে জায়ান। অরিন ভেবেছিল জায়ান ভীষণ অনুতপ্ত হয়ে আদুরে কথাবার্তা বলে তার অভিমান কমিয়ে তাকে বুকে টেনে নেবে, অথচ জায়ান ঘরে ঢুকতে স্বামীর অধিকার ফলাতে শুরু করে। অরিন পরপর দুবার ধর্ষিত হয় তারই স্বামীর কাছে। তার অবচেতন মন বোঝেনি জায়ানের নিকৃষ্ট উদ্দেশ্য। অল্প একটু ভালোবাসার অপেক্ষায় মুখিয়ে থাকা অরিন দিন শেষে তকমা নিয়ে ঘরে ফিরবে, সেটা আজ করতে পারিনি বেচারি। দ্বিতীয়বার ধর্ষণের পর অরিন জ্ঞান হারিয়ে ফেলে। বেচারির অসুস্থ শরীর অত ধকল নিতে পারেনি। এরপর গোটা একটা দিন সে জ্ঞানহীন অবস্থায় ছিল। পরের দিন জ্ঞান ফিরলে অরিন চোখ মেলে দেখে জায়ান পাশে নেই। ওয়াশরুম থেকে আগত পানি পড়ার শব্দ শুনে বুঝতে পারে আওয়াজটা সেদিক থেকেই আসছে। হাত নাড়াতে গিয়ে দেখে ক্যানেলা দেওয়া। সে সাবধানে উঠে বসার চেষ্টা করলো। দুর্বলতায় শরীর নেতিয়ে পড়তে চাইলেও সে থামে না। মস্তিষ্কে ঘুরতে থাকে ক্যামেরার কথা। ঘরটায় আহামরি ফার্নিচার নেই, একটা বিছানা, সাথে সংলগ্ন দুটো বেডসাইড বক্স।
বেডের পাশে একটা বড় আলমারি এবং অপর পাশে দুটো ওয়ার্ড্রোব রাখা। অরিন লাস্ট টাইম ওয়ার্ড্রোবের কাছে জায়ানকে কিছু রাখতে দেখেছিল, তবুও একবার বেড সাইড ড্রয়ারগুলো চেক করে নেয়। অতপর অরিন উঠে গিয়ে আগে ওয়াশরুমের দরজা লক করে। কোনো মতে এলোমেলো কদম ফেলে ওয়ার্ড্রোবের কাছে পৌঁছে প্রথম ড্রয়ারটা খুলে দেখে ওটা স্রেফ জায়ানের কাপড়ে ঠাসা। দুরো দুরো বুকে দ্বিতীয় ড্রয়ারটা খোলা মাত্র দরজায় ধাম করে শব্দ হয়। জায়ান চিল্লিয়ে ডাকে, অরিন, এই অরিন। অরিন কোনো শব্দ করে না, চোখ ছাপিয়ে জল নামে, অথচ সে দাঁতের দাঁত চেপে কেবল ক্যামেরা খুঁজতে মনোযোগ দেয়। অপর পাশ থেকে জায়ান হাঁক ছেড়েও অরিনের পাত্তা না পেয়ে ভীত জায়ান ওয়াশরুমের দরজায় লাথি বসায়। অরিন কেঁপে ওঠে, দ্রুত খুঁজতে থাকে। হুট করে তার হাতে কোনো ধাতব বস্তু ধরা দেয়। এরই মধ্যে বিকট শব্দে ওয়াশরুমের দরজা ভেঙে আছড়ে পড়ে ফ্লোরে। জায়ান বেরিয়ে এসে অরিনকে অক্ষত অবস্থায় দেখে স্বস্তির শ্বাস ফেলে জায়ান। এগিয়ে এসে ওর পেছনে দাঁড়িয়ে শীতল কণ্ঠে শুধায়, এইভাবে আমায় ভয় দেখালেন কেন? জায়ানের প্রশ্নে রাগের অনুমূর্তি ধারণ করে অরিন। কালো রঙের চকচকে ভয়ঙ্কর ধাতব বস্তুটি হাতে নিয়ে জায়ানের বুকে ঠেকিয়ে বলে, ক্যামেরা কোথায়? জায়ান ভ্রুকুচকে তাকায় বুকের বাঁ পাশে। সেখানে তারই ব্যক্তিগত পিস্তল রেখে তাকে প্রশ্নবিদ্ধ করছে অরিন। জায়ান ম্লান হেসে বলল, আমার অসৎ উদ্দেশ্য পূরণ হয়েছে অরিন। ক্যামেরা দিয়ে আপনার আর কোনো কাজ নেই। পিস্তলটা ছাড়ুন, আমার হাতে দিন। পিস্তল ঠেকিয়ে রাখা হাতটা ধীরে ধীরে নেমে আসে। মস্তিষ্ক ফাঁকা হয়ে যায় অরিনের। সে দু কদম পিছিয়ে যায়। অসহ্য ব্যথায় বুক নিষ্পেষিত হয়। অরিন বুকে হাত রেখে মুখ কুঁচকে ফেলে। জায়ান ভ্রু কুঁচকে অরিনের হাত ধরে বলে, আই ওকে অরি? জায়ানের প্রশ্ন অরিনের মস্তিষ্কে আগুন ধরিয়ে দেয়। চিৎকার দিয়ে ওকে ধাক্কা মেরে সাইডে সরে যায় অরিন। পেছনে সরতে সরতে দেয়ালে পিঠ ঠেকে দু হাতে মুখ ঢেকে হাউমাউ করে কেঁদে ওঠে বেচারি। জায়ান কোনোরূপ কথা না বলে আলতো করে পিস্তলটা সরিয়ে আনে। চাইলে অরিন ঝটকা মেরে হাত সরিয়ে নেয়। চিৎকার করে বলে, আপনি একজন ধর্ষক জায়ান, আপনি বিশ্বাসঘাতক, আপনি খুন করেছেন আমার স্বচ্ছ অনুভূতিকে। আমার খারাপ দেখার খুব শখ না? কথাগুলো বলে সেফটি লক আনলক করে নিজের মাথায় পিস্তল ঠেকায় অরিন। জায়ান আতঙ্কিত হয়ে সেটা ছিনিয়ে নিতে গেলে জায়ানের কাঁধে সজোরে কামড় বসায় সে। ব্যথার সাথে সাথে অরিনকে ছেড়ে কাঁধ চেপে ধরে জায়ান। চোখ ফিরিয়ে দেখে চামড়া ছিলে ছোপ ছোপ রক্তবিন্দু ভেসে উঠেছে। জায়ান অসহায় কণ্ঠে বলে, আমি অপরাধী, আমাকে শাস্তি দাও। নিজেকে আঘাত করো না শোনা, ওটা হাত থেকে ফেলো, নয় আমাকে দাও। অরিন শোনে না, গর্জে উঠে বলে, আর কত অভিনয় করবেন? দোহাই লাগে আল্লাহর, চুপ করুন আপনি, আমি নিতে পারছি না আপনাকে। জায়ান দুহাত তুলে সালেন্ডার করে বলে, ওটা হাত থেকে ফেলো, আমি নিয়ে চলে যাব। আর কখনোই কলুষিত চরিত্রের ব্যক্তি তোমার সামনে আসবে না। শান্ত হও, ভীষণ অসুস্থ তুমি, কথাটা বোঝার চেষ্টা করো। অরিন অধৈর্য হয়ে চিৎকার করে কেঁদে ওঠে। মাথার চুল খামচে টেনে ধরে, চিল্লিয়ে বলে, কেন করলেন এমন? কেন প্রতারণা করলেন? কেন ঠকালেন আমায়? কেন আমায় শেষ করে দিলেন? কেন? অরিন অস্বাভাবিক আচরণ করছিল। এই দৃশ্য দেখে জায়ানের খুশি হওয়ার কথা ছিল, অথচ অরিনের প্রত্যেকটা চিৎকার তাকে ক্ষতবিক্ষত করে দিচ্ছিল। জায়ান আলতো পায়ে এগিয়ে গিয়ে ওর হাত থেকে পিস্তলটা নেওয়ার জন্য হাত বাড়াতেই অরিন ছিটকে সরে যায়। পিস্তলটা নিজের হার্টের কাছে ঠেকিয়ে বলে, সব দোষ এই বেইমানের। যুক্তি না খুঁজে আপনাকে আপন করে নিয়েছিল, বিবেক না খাটিয়ে আবেগকে প্রশ্রয় দিয়েছিল। সব সর্বনাশের মূল এটা। অরিনকে থামাতে জায়ান আর রূপান্তর না পেয়ে ধস্তাধস্তি শুরু করে। অরিনের গায়ে যেন অসুরের শক্তি ভর করেছে। জায়ানকে বড্ড বেগ পোহাতে হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে গুলির বিকট শব্দ শোনা যায়। দুজন স্থির হয়ে যায়। অরিন চোখ বড় বড় করে জায়ানের দিকে তাকায়। ব্যথায় জায়ানের মুখ থেকে অস্ফুট স্বরে আর্তনাদ বেরিয়ে আসে। অরিন থমকে দাঁড়ায়। তৎক্ষণাৎ হাত থেকে পিস্তল পড়ে যায়। জায়ানের ভারীকে শরীরটা অসাড় হয়ে আসে। ধীরে ধীরে অরিনের দুর্বল দেহের উপর ভার ছেড়ে লুটিয়ে পড়ে। জায়ানের দানবীয় শরীরটা আঁকড়ে ধপ করে মেঝেতে বসে পড়ে অরিন। অরিনকে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকতে দেখে ওর গালে হাত রেখে অস্ফুট স্বরে জায়ান বলে, আমি কেবল তোমাকেই ভালোবেসেছি প্রণয়পূর্ণা। জায়ানের মুখ নিঃসৃত বাক্য শুনে চোখের পানি গড়িয়ে পড়ে জায়ানের হাতে। জায়ান অতি কষ্টে ধীরে স্বরে বলে, আমার হয়ে দেখো। এ পর্যায়ে অরিনের হুঁশ ফেরে। তার গগন বিদারী চিৎকারে কিঞ্চিত কেঁপে ওঠে জায়ান, কিন্তু কিছু বলতে পারে না। অতঃপর হাজির হয় প্রশাসনিক টিম। উদ্ধার করা হয় তাদের।
বর্তমান অতীতের বর্ণনা দিতে গিয়ে গলাটা শুকিয়ে আসে অরিনের। বুকের ভেতরটা অসহ্য যন্ত্রণায় কাতরে ওঠে। অশ্রুসিক্ত লোচনদয় হতে তীব্র বর্ষণ নামতে চায়। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে সামলে নেয় নিজেকে। অরিনের বর্ণনা শুনে সামনে বসে থাকা মেহেরাব সুধায়। পানি খাবেন মিসেস অরিন? অরিন কোনো মতে অস্ফুট স্বরে বলে, জায়ান কোথায়? ও কেন করলো এমন? মেহেরাব ভাবলেশীন দৃষ্টিতে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তার বিন্দুমাত্র খারাপ লাগছে না অরিনের জন্য। কোথাও যেন একটা শান্তি লাগছে। আপাতত সেসব না ভেবে গম্ভীর স্বরে হাঁক ছেড়ে কৌশিককে বলে, আমার ল্যাপটপটা দাও। অরিন ভ্রুকুসকে তাকায় সেদিকে। কিছু একটা টাইপ করে কিছু সময় পর ল্যাপটপটা অরিনের দিকে ঘুরিয়ে দিল মেহেরাব। আরেকটা হেডফোন লাগিয়ে দিয়ে বলল, আপনার সমস্ত প্রশ্নের উত্তর এখানেই আছে। অরিন হাত বাড়িয়ে নেয় হেডফোনটা, কানে চেপে দুরো দুরো বুকে পজ ভিডিওটা অন করে দেখতে থাকে। কিছু দৃশ্য দেখার পর শ্বাস ভারী হয়ে আসে অরিনের। চোখ দুটো বিস্ফোরিত হয়ে অপার বিস্ময়ে দেখতে থাকে কিছু নৃশংস দৃশ্য। অস্ফুট স্বরে বলে, দা ভাই। অরিনের স্তব্ধ দৃষ্টি নিবদ্ধ ল্যাপটপের স্ক্রিনে। ক্ষণে ক্ষণে ভেসে ওঠে নির্মম দৃশ্য। তাকে বিস্ময়ে হতবিহ্বল করে দিয়েছে। প্রথমত দেখা যায় একজন অসহায় পিতার সন্তানের প্রকৃত মৃত্যুর কারণ জানার প্রচেষ্টা, অতঃপর প্রাণহানি। পরক্ষণে কর্ণঘোরে ভেসে আসে এক নারীর ভয়াবহ আর্তনাদ। শেষ আশ্রয় বাঁচাতে নিজের সম্ভ্রম বলি দেওয়া নারীটি শেষ পর্যন্ত নিজেই দুনিয়ার মায়া ত্যাগ করে। অথচ সেখানে উপস্থিত নামধারী মানুষরূপী অমানুষগুলো নিজের দোষ ঢাকতে প্রাণহীন দেহবাশেষগুলোকে আগুনে ঝলসে দেয়। নিজের বড় ভাইয়ের এরূপ ঘৃণ্য চারিত্রিক বৈশিষ্ট্য দেখে অরিন হতভাগ। ভিডিওটা শেষ হলে অরিন নিষ্পলক চোখে চেয়ে থাকে সেদিকে। তার মস্তিষ্কের কার্যক্ষমতা যেন লোপ পেয়েছে। শরীরে অস্বাভাবিক কম্পন, দৃষ্টিতে অবিশ্বাস, অপার বিস্ময় শুধু একটা আওড়াচ্ছে। বড় অমানুষের দল। অরিনের প্রত্যেকটা মুভমেন্ট খুব সতর্ক দৃষ্টিতে অবলোকন করছিল মেহেরাব। ভিডিওটা শেষ হয়েছে বুঝতে পেরে টেবিলে দুটো জোরালো থাবা মেরে অরিনের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে। অরিন চমকে তাকায়। তার মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। মেহেরাব পরিস্থিতি বুঝে কৌশিককে বলল, ম্যাডামের জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। অরিন তখন স্তব্ধ। মন বলছে সব মিথ্যা, মস্তিষ্ক প্রমাণ মিলাতে ব্যস্ত। বড় ভাই পিতা সমতুল্য। অজানা কারণে সে কখনো বাবার থেকে সেরকম ভালোবাসা পায়নি। সবাই বুঝাতো বাবা ব্যস্ত মানুষ, অথচ বড় হওয়ার সাথে সাথে অরিন বুঝলো কেবল তার বেলাতেই বাবা ব্যস্ত হওয়ার অভিনয় করে। ছোট্ট অরিন বুঝ হওয়ার পর কেবল মায়ের সান্নিধ্য পেয়েছে। মেজবা তাকে মোটেও পছন্দ করতো না। সে পিছু পিছু ফিরলে মেজবা কড়া ধমক দিয়ে বলতো, তুমি আমার আশেপাশে আসলে একদম জানে মেরে দেব। অরিন শঙ্কিত হয়ে প্রথমে মেজবার সাথে দূরত্ব বাড়িয়ে ফেলতো, পরক্ষণে আবার সব কিছু ভুলে ভাইয়ের আগে পিছু ঘুরতো। তার সব ফ্রেন্ডদের ভাই বোনদের মধ্যে কত মিল, অথচ তার ভাই তাকে সহ্য করতে পারে না। এই বিষয়টা মেনে নেওয়া বড্ড কষ্টদায়ক ছিল অরিনের জন্য। অরিনের সমস্ত প্রচেষ্টা বৃথা করে দিয়ে তাকে জ্বালাতন করার জন্য একদিন অরিনের পছন্দের সমস্ত পুতুল কেটে টুকরো টুকরো করে ফেলে মেজবা। তন্মধ্যে বাবার দেওয়া চমৎকার একটা চাইনিজ ডল ছিল। ওটা পাশে রেখে না ঘুমালে অরিনের ঘুম আসতো না। সবটা জেনেও মেজবার এমন অমানবিক কাজে অরিনের ছোট্ট মনে প্রখর অভিমান জন্মে। তারপর থেকে মেজবাকে বিরক্ত করা ছেড়ে দেয় অরিন। বাড়িয়ে ফেলে দূরত্ব। এই দূরত্বের ইতি ঘটে খুবই ভয়ঙ্কর এক ঘটনার মাধ্যমে। মেজবার সামান্য ভুল ত্রুটি পেলে ছোটবেলা থেকেই মোশাররফ ওয়াহিদ তাকে খুব মারধর করতেন। ছেলেকে নিজের আদর্শে বড় করতে গিয়ে কঠোর হওয়ার নামে জঘন্যতম আচরণ করা মোশাররফ ওয়াহিদের নিত্য নৈমিত্তিক কাজ ছিল। আজাদের মৃত্যুর পেছনে মেজবার হাত আছে সেটা উনি জানতেন। তিনি তদন্তের দায়িত্বে থাকা অফিসারকে ঘুষ দিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করতে চাইছিলেন, তবে বিপত্তি বাধে ভিন্ন জায়গায়। তদন্তে থাকা অফিসার তার শত্রুপক্ষের ক্ষমতাধর ব্যক্তির কাছের লোক। কোনোভাবেই টাকা দিয়ে কিংবা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে তদন্তে বিঘ্ন ঘটানো সম্ভব ছিল না। রেপুটেশন বাঁচাতে মোশাররফ ওয়াহিদ হিংস্র হয়ে ওঠেন। মেজবাকে হুঙ্কার ছেড়ে আদেশ করেন জায়ানের পরিবারের মুখ চিরতরে বন্ধ করে দিতে। মোশাররফ ওয়াহিদ স্রেফ ভয়ে দেখাতে বলেছিলেন, অথচ মেজবা একসাথে 3টা মার্ডার করে ফেলেছে। এই খবর শুনে উনি নিজেকে সামলাতে পারেননি। মেজাজ খুয়ে ড্রয়িং রুমের বেদ দিয়ে মেজবাকে আঘাত করতে শুরু করেন। অতিরিক্ত মারের
ফলে মেজবার জ্ঞান হারানোর দশা হয়। তখনই সেখানে প্রবেশ ঘটে স্কুল ফেরত অরিনের। বেচারি হতভম্ব হয়ে স্কুল ব্যাগটা ছুঁড়ে ফেলে বাবাকে আটকানোর চেষ্টা করে, চিৎকার করে থামতে বলে। মোশাররফ ওয়াহিদ সেসব না শুনে অরিনকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে ফেলেন। অরিন উঠে এসে বেদ ধরে ভাইকে মারের হাত থেকে বাঁচাতে চায়, কিন্তু মোশাররফ ওয়াহিদ রাগে হুঁশ হারিয়ে অরিনকে আঘাত করে বসে। তীব্র আঘাতে হাত ভেঙে যায় অরিনের। তার চিৎকার শুনে ছুটে আসেন মাইমুনা ওয়াহিদ। মেয়েকে মার খেতে দেখে দ্রুত পায়ে এগিয়ে এসে মোশাররফ ওয়াহিদকে থামানোর চেষ্টা করেন। অরিনের কাছে এসে তার আঘাতপ্রাপ্ত হাতটা ধরতেই বিকট চিৎকার দিয়ে কান্না করে মেজবাকে মেডিকেলে নিতে বলে। মাইমুনা ওয়াহিদ রক্তাক্ত মেজবাকে দেখে নির্বিকার থাকেন। তার সকল উদ্বিগ্নতা কেবল অরিনকে ঘিরে। অরিন আবার মেজবার কথা বললে মাইমুনা ওয়াহিদ অরিনের গালে থাপ্পড় বসিয়ে ক্রন্দনরত স্বরে বলেন, ভাই ভাই করিস কেন? ও তোর ভাই না, সোজা বাংলা বুঝিস না? ও তোর বাপের জারজ সন্তান। জারজ ছেলের জন্য তোর বাপ পাগল। তোর 2 পয়সারও দাম নাই তার কাছে। মোশাররফ ওয়াহিদ সোফায় বসে সব শুনছিলেন। তার কমে আসা রাগ আবারও মস্তিষ্কে হানা দেয়। নিজেকে সামলে অরিন এবং মেজবাকে মেডিকেলে নিয়ে যান তিনি। দীর্ঘ 7 দিন পর মেজবা ছাড়া পায়। ততদিনে অরিনও কিছুটা সুস্থ। জ্ঞান ফেরার পর মেজবার পাথুরে হৃদয়ে খানিকটা আনচান শুরু হয়। তার স্পষ্ট মনে আছে জ্ঞান হারানোর আগে দাভাই দাভাই বলে দুটো ছোট্ট হাত তাকে আঘাত থেকে বাঁচানোর চেষ্টা করছিল। আজীবন মেজবা স্রেফ সবার প্রয়োজন ছিল। দিন শেষে অপমান লাঞ্ছনা ছাড়া কপালে কিচ্ছুটি জোটেনি। আচমকা পাওয়া ভালোবাসা তাকে উদ্বিগ্ন করে তোলে। সরাসরি কিছু প্রকাশ না করলেও সে টুকটাক অরিনের খোঁজ নিতে থাকে। দুষ্ট অরিন তার উদ্ভট কাণ্ড কারখানার মায়াজালে মেজবাকে ফাঁসিয়ে নেয়। নারী বিদ্বেষী মেজবার কলিজার টুকরো হয়ে ওঠে অরিন। সেই ভাইয়ের এমন নৃশংস ব্যক্তিত্ব অরিনকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। টেবিলে পানির গ্লাস রাখার শব্দে অরিনের হুঁশ ফেরে। সামনে তাকাতেই দেখে মেজবা বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। অরিনকে তাকাতে দেখে গলা ছেড়ে মেহেরাব বলে, প্রশ্নের উত্তর পেয়েছেন? অরিন থমকানো কণ্ঠে বলে, এইসব সত্যি তার কি প্রমাণ আছে? ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে 3 জনকে আলাদা রেখে রান্নাঘরে সিলিন্ডার ব্লাস্ট করানো হয়। তাহলে জায়ান কিভাবে বেঁচে গেল? মেহেরাব তীক্ষ্ণ চোখে তাকিয়েছিল অরিনের দিকে। তার প্রশ্নে বিরক্তির শ্বাস ফেলে বলে, অতিমাত্রায় বুদ্ধিমতী আপনি। অরিন অসহায় কণ্ঠে বলে, অনুগ্রহপূর্বক আমার প্রশ্নের উত্তর দিন। মেজবা কিছু একটা ভেবে অরিনের মুখের দিকে তাকায়। কারো কথা স্মরণে আসতেই চোখ দুটো বন্ধ করে নিজেকে শান্ত করে। নীলাম্বরের পানে দৃষ্টি নিবদ্ধ করতেই চোখের পাতায় ভেসে ওঠে সেই নির্মম অতীত। লম্বা দীর্ঘশ্বাস ফেলে মেহরাব বলতে শুরু করে, অতীত। জায়ান, মেহরাব এবং সাদাফ ছিল বেস্ট ফ্রেন্ড ফরএভার। ছোটবেলার বন্ধু হওয়ার সুবাদে তাদের স্কুল কলেজ সবটাই একসাথে ছিল। সময় গড়াতে গড়াতে তারা একে অপরের খুব ক্লোজ ফ্রেন্ড হয়ে ওঠে। সকলেই তাদেরকে ইভিল গ্যাং হিসেবে চিনত। জায়ান শান্ত প্রকৃতির বুদ্ধিমান ছেলে। ঝামেলা বাদলে সবসময় দুপক্ষের কথা শুনে সহজ সমাধান দেওয়া তার বৈশিষ্ট্য। মেহরাব উগ্র মেজাজি এবং মারকুটে টাইপের ছিল। কেউ কিছু বললে সেকেন্ডের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে ফেলা তার প্রধান কর্ম। সাদাব ছিল বাউন্ডুলে এবং ঘাড়তারা প্রকৃতির। বন্ধুরা যা বলবে তাই সঠিক, এটা তার নীতি। মেহরাবের পুরো পরিবার প্রশাসনের মধ্যে চাকরিরত। উগ্র মেজাজি মেহরাব বংশের ছোট ছেলে হওয়ায় তার দাপট একটু বেশিই ছিল। তার প্রশাসনের মধ্যে জব করার কোনো ইচ্ছে ছিল না। তার স্বপ্ন ছিল ডাক্তার হওয়া। শত শত খারাপ গুণের মাঝে একটা ভালো গুণ হলো সে পড়াশোনায় দুর্দান্ত। তারা 3 জনই বেশ ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত জায়ান এবং মেহরাবের মেডিকেলে চান্স হয় না। তারা দেশের আশা বাদ দিয়ে বাহিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সাদিফ দেশে মেডিকেল পড়ার সিদ্ধান্ত দেয়। মেহরাবের পরিবার খুব ভালো মতো জানত একবার যদি মেহরাব দেশ ছাড়ে তবে তাকে ফিরিয়ে আনা প্রায় অসাধ্য। তারা বিভিন্নভাবে চেষ্টা করে মেহরাবকে টলাতে, কিন্তু দিন শেষে ব্যর্থ হয়ে সিদ্ধান্ত নেয় মেহরাবের বিয়ে দেওয়া হবে। এ কথা শুনে রেগে যাওয়ার বিপরীতে শান্ত কণ্ঠে মেহরাব জানায়, জায়ানের বোন তাহসিনাকে আমার ভালো লাগে। ডাক্তারি শেষে দেশে ফিরে ওই গিনিপিককেই বউ বানাতাম। তোমরা যখন এতটাই উতলা তখন আমার আপত্তি নেই। জায়ানের বোনকে বিয়ে করতে চাই। মেহরাব এটা শুনে সবার মাথায়
বাজ পড়ার মতো অবস্থা। তাহসিনার মাত্র 15 বছর বয়স। এ বয়সে বিয়ে দিতে আদৌ আজান তাওসিফ রাজি হবে কিনা সেটা আরেক প্রশ্ন। সবাইকে টেনশনে রাখাটাই মেহরাবের আসল কাজ। মেহরাবের সাথে বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যাওয়ায় বাবার উপর বড্ড অভিমান করেছিল তাহসিনা। মেজ ভাইয়ের বদরাগী বন্ধুকে বড্ড ভয় পায় সে। লোকটা একটুও ভালো না। ছোটবেলায় তাকে কত শত ধমক দিয়েছে, বড় হয়ে সেটার পরিমাণ দ্বিগুণ হয়েছে। আগে বন্ধুর বোন ছিল বলে স্রেফ ধমক খেয়েছে, এখন তো বউ হওয়ার কথা চলছে। এই বদরাগী মেহরাব যদি রেগে মেগে তাকে মারে তখন কি করবে তাহসিনা? এসব ভেবে ভেবে হুলস্থল বাঁধিয়ে ফেলেছিল তাহসিনা। সে কোনো মতেই বিয়েতে মত দিবে না। আজান তাওসিফ, জায়ান কিংবা আজাদ কেউই তাকে কোনোভাবেই বোঝাতে পারেনি। সেদিন সন্ধ্যায় হুট করে মেহরাবের আগমন হয়। ঠোঁটকাটা মেহরাব সরাসরি জায়ানের মাকে বলে, আমি তাহসিনার সাথে একটু কথা বলতে চাই আন্টি। জোর জবরদস্তি কিংবা ধমকাধমকি নয়, জাস্ট কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আপনার অনুমতি চাইছি, দিবেন? জায়ানের মা কিছু একটা ভেবে বলেন। মেহরাব সম্মতি জানিয়ে তাহসিনার হাত ধরে সোজা তাকে ছাদে নিয়ে গিয়ে প্রশ্ন করে, আমাকে বিয়ে করতে চাইছিস না কেন? কি সমস্যা? মেহরাবের শান্ত স্বরে জিজ্ঞেস করা প্রশ্ন শুনে তাহসিনার আত্মা কেঁপে ওঠে। লম্বা চড়া ফর্সা গোলগাল মুখশ্রীর এই যুবককে সে অসম্ভব ভয় পায়। মেহরাবের প্রশ্নের উত্তরে ধীর স্বরে তাহসিনা বলে, আমার আপনাকে ভীষণ ভয় লাগে। মেহরাব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় তাহসিনার দিকে। তাহসিনা বড্ড শান্ত স্বভাবের এবং বেশ বুদ্ধিমতী। তার চঞ্চলতা প্রকাশ পায় কেবল পরিবারের মানুষদের কাছে। তাহসিনার এসব মার্জিত স্বভাবের জন্যই মেহরাব ওকে পছন্দ করে। বয়স বাড়ার সাথে সাথে এই পছন্দ আসক্তিতে রূপ নিয়েছে। এই মেয়েটাকে নিজের করে নেওয়ার শেষ সুযোগ সে কোনোভাবেই হারাতে চায় না। তাহসিনার উত্তর শুনে মেহরাব জিজ্ঞেস করে, কেন ভয় পাস? তাহসিনা ভয়ে ফাঁকা ঢোক গেলে। তার এখনও মনে আছে সেই ক্লাস 7-এর কথা। ক্লাস শেষে স্কুল থেকে বেরিয়ে আসার সময় আচমকা মাথা ঘুরে ওঠে। জ্ঞান হারিয়ে ওখানেই ঢলে পড়ে বেচারি। তার একজন ছেলে ক্লাসমেট সেটা দেখে তাকে তোলার চেষ্টা করে এবং সবাইকে ডাকে। মিলে সেদিন তাহসিনাকে বাড়ি দিয়ে যায়। উপকার করায় তাহসিনা এবং সেই ছেলের মাঝে একটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। একদিন হুট করে সেই ছেলে তাহসিনাকে লাভ লেটার দেয়। মেহরাবের কানে সেই খবর যেতেই তাহসিনাকে সামনে রেখে ওই ছেলেকে মারধর করে মেহরাব। তারপর থেকে অস্বাভাবিক রকমের ভয় পায় তাহসিনা মেহরাবকে। সেই কথা স্মরণে আসতেই আবার শুষ্ক ঢোক গিলে তাহসিনা কোনো রকমে বলে, আপনি ভীষণ রাগী সেজন্য। বাকি কথা বলতে পারে না বেচারি। ভয় দরদর করে ঘামছে সে। হৃৎপিণ্ডের অস্বাভাবিক স্পন্দন তাকে অস্থির করে তুলছে। মেহরাব লম্বা একটা শ্বাস ফেলে পূর্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলে, রাগ কমিয়ে ফেলবো। তোর সামনে মারদাঙ্গা সাইড টানবো না, চলবে? তাহসিনা চমকে তাকায়। হুট করে বলে, আর ধমক? মেহরাব ভ্রুকুচকে তাকিয়ে বলে, ধমক না দিয়ে ধীরে সুস্থে সবকিছু বোঝানোর চেষ্টা করব। আর কিছু? তাহসিনা যেন একটু সাহস পেয়েছে। সুযোগ পেয়ে আমতা আমতা করে বলে, আপনি বড্ড ঘাটতারা প্রকৃতির। মেহরাব দাঁতে দাঁত চেপে বলে, তোর বাধ্য জামাই হয়ে চলার চেষ্টা করব। বিপরীতে বলার মতো কোনো কথা খুঁজে পায় না তাহসিনা। মেহরাব আর কিছু না বলে বাসায় ফিরে যায়। সব আপত্তি বিপত্তি চুকিয়ে পরিশেষে মেহরাব এবং তাহসিনার বিয়ে হয়। ভীতু তাহসিনা হয়ে যায় মিসেস মেহরাব শিকদার। লাল শাড়ি পরিহিত তাহসিনাকে দেখে উগ্র মেজাজি মেহরাবের হৃদয় অদ্ভুত প্রশান্তি অনুভূত হয়েছিল। বাউন্ডুলে ছেলেটা সংসার সাজানোর স্বপ্ন দেখেছিল। শেষ পর্যন্ত সংসার জীবন নামক মোহনীয় অধ্যায়ে পদার্পণের পূর্বে সবটা তছনছ হয়ে যাবে সেটা কে জানতো? আজাদ এবং তার মায়ের মৃত্যুর পর জায়ান পুরোপুরি ভেঙে পড়ে। তাহসিনা এবং আজান সাহেবের থেকে ব্যাপারটা আড়াল করতে জায়ান মেহরাবদের বাসায় থাকতে শুরু করে। তাদের সঙ্গ দিতে সাদাফও সেখানে উপস্থিত হয়। কদিন একসাথে থাকলে এই ভয়াবহ বিষণ্ণতা সয়ে আসবে এমনটা ধারণা ছিল জায়ানের। মেহরাবদের বাড়ি থেকে জায়ানদের বাড়ি প্রায় 15 মিনিটের দূরত্বে অবস্থিত। ভার্সিটি থেকে গুরুত্বপূর্ণ মেইল আসায় মেহরাব দ্রুত জায়ানকে ফোন দেয়। মেহরাব জানতো জায়ান কবর জিয়ারত শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। কিছু একটা ভেবে সাদাফকে নিয়ে সেও জায়ানদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয়। বাড়ির কাছাকাছি আসতেই বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। সাদাফ এবং মেহরাব তখনও বোঝেনি ব্যাপারটা। বাড়ির একদম সন্নিকটে আসতেই দেখা যায় এক সাইডে দাউ দাউ করে আগুন জ্বলছে। দুজন
দুজনে চমকে উঠে আতঙ্কিত দৃষ্টিতে তাকায়। ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দিয়ে সাদাফ এবং মেহেরাব কোনো কিছু না ভেবে পেছনের দরজা দিয়ে সোজা বাড়িতে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করতেই বিষাক্ত ধোঁয়ার উটকো গন্ধে তাদের দম বন্ধ হওয়ার জোগাড় হয়। পরনে টি শার্ট খুলে দুজনেই নাকে বেঁধে ফেলে। দ্রুত পায়ে ভেতরে প্রবেশ করে বাড়ির সদস্যদের খুঁজতে শুরু করে। লাইব্রেরি রুম পেরিয়ে ড্রয়িং রুমে আসতেই থমকে যায় ওরা দুজন। একপাশে পড়ে আছে মৃতপ্রায় জায়ান। অগ্নিদাহে তার শরীরের বেশ কিছু জায়গা ঝলসে গেছে এবং তার শরীর চুয়ে পড়া রক্তে ফ্লোর ভিজে যাচ্ছে ক্রমাগত। রান্নাঘরের মেঝেতে পড়ছে দুটো লাশ, একটা চাদরে আবৃত, অন্যটি উলঙ্গ নারীদেহ। মেহেরাব চিৎকার দিয়ে তাহসিনার অর্ধ বিগলিত লাশের দিকে ছুটতে নিলে সাদাফ ওকে আটকে ফেলে। অবরুদ্ধ কণ্ঠে বলে, তানিশা আর নেই মেহবাব, আমাদের সাজাকে বাঁচতে হবে, পাগলামি করিস না ভাই প্লিজ। মেহেরাব শোনে না, এগিয়ে যেতে নেয় ওদিকে। সাদাব উপায়ন্তর না পেয়ে ধস্তাধস্তি শুরু করে। এক পর্যায়ে সাদাবকে প্রবল বেগে আঘাত করে মেহেরাব। ওকে উন্মাদ লাগছে। সাদাব উপায়ন্তর না পেয়ে পাশে পড়ে থাকা রড দিয়ে সজোরে আঘাত করে মেহেরাবের মাথার পেছনে। মিনিট কয়েকের মাঝে সে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে মেঝেতে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। দেয়ালগুলো কখন জানি ধসে পড়ে তার ঠিক নেই। সাদাফ জায়ানকে টেনে দ্রুত পেছন দরজার দিকে নিয়ে যেতে থাকে। ফিরে এসে মেহেরাবকে টানতে গেলে বাধে বিপত্তি। আগুন অনেকটা ছড়িয়ে পড়েছে। মেহেরাবের পায়ের জুতো স্পর্শ করেছে রীতিমতো। সাদাফ হন্তদন্ত হয়ে প্রবেশ করে কোনো মতে মেহেরাবকে টেনে বাইরে বের করে আনে। মেহেরাবকে বার করতে গিয়ে বেশ কয়েক জায়গায় পুড়ে যায় সাদাফের। দীর্ঘ সময় পার হয়ে গেলেও ফায়ার সার্ভিসের লোকজনের কোনো খবর না পেয়ে হতাশ হয় সাদাফ। সে দুর্বল হার্টের রোগী। কোনো ধরনের প্রেশার, ভারী কাজ কিংবা ধোঁয়ার সান্নিধ্যে যাওয়া তার জন্য নিষিদ্ধ। বন্ধুদের বাঁচাতে প্রথমে ঝাঁপিয়ে পড়লেও এখন সেই ভুলের যন্ত্রণা সে ঠিকই পাচ্ছে। জায়ানদের বাড়ির পেছনের দিকটা কিছুটা জঙ্গলের মতো। একটা গাছে হেলান দিয়ে কাপা হাতে ফোনটা বের করে সে তার বন্ধুদের ফোন দেয়। কাপা গলায় পরিস্থিতি বুঝিয়ে তাদের উদ্ধার করতে বলে। প্রায় ঘণ্টাখানিকের পর জ্ঞানহীন তাদের উদ্ধার করা হয়। চোখ খুলে ঝাপসা দৃষ্টিতে সামনে তাকাতেই সাদা দেয়াল চোখে পড়ে মেহেরাবের। পাশ ফিরতে চাইলে মাথার তীক্ষ্ণ যন্ত্রণা শুরু হয়। তার জ্ঞান ফিরতে দেখে মুখে আঁচল চেপে কান্না করে ফেলে মেহেরাবের মা। মেহেরাবের মস্তিষ্ক সচল হতে এসে তড়িৎ বেগে লাফিয়ে ওঠে। তার মায়ের উদ্দেশ্যে বলে, আমার সিনু কোথায় মা? আমি এক ভয়াবহ স্বপ্ন দেখেছি। আমি দেখেছি বিধ্বংসী আগুনে আমার সমস্ত সুখ জ্বালিয়ে আঙ্গারা করে দিচ্ছে। আমার সিনু ঠিক আছে মা? মেহেরাবের মা কিছু জবাব দেওয়ার পূর্বেই তার বাবা কেবিনে প্রবেশ করে। মেহেরাব কিছু বলার পূর্বেই তিনি বলে ওঠেন, নিঃসন্দেহে তুমি একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, তবে এই মুহূর্তে আবেগে ভেসে সিদ্ধান্ত নেওয়ার সময় নেই। আমি তোমাকে হেল্প করতে চাই, বিনিময়ে তুমি আমার শর্ত মানবে। তুমি কি রাজি? মেহেরাব উদ্ভ্রান্তের ন্যায় বলে, আমার তাহাসিনাকে লাগবে বাবা, বিনিময়ে সব শর্ত কবুল। ছেলের দিকে তাকাতে মেহেরাবের বাবার বুকটা ফেটে যাচ্ছে। তবে এই মুহূর্তে তিনি শক্ত না হলে কতগুলো জীবন এলোমেলো হয়ে যাবে তার হিসেব তিনি নিজেও জানেন না। কণ্ঠে কঠোরতা এনে তিনি বললেন, তাহসিনা ইজ নো মোর। আমরা তার অক্ষত দেহাবশেষ উদ্ধার করতে পারিনি। মেহেরাব কিছু সময়ের জন্য থমকানো দৃষ্টিতে তাকায়। যে চোখে সর্বদা রাগের অগ্নিশিখা দেখা যায়, সে চোখ কেবল এক নারীর জন্য অশ্রুসজল হয়ে উঠেছে। হৃদয়ের তীক্ষ্ণ যন্ত্রণার প্রলেপ চোখে স্পষ্ট প্রতীয়মান। মেহেরাবের বাবা ছেলের কাঁধ ঝাঁকিয়ে ডাকেন। মেহেরাব পলব ঝাপটাতেই চোখের অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ে। মেহেরাব বিড়বিড়িয়ে কিছু একটা বলে। এদিক ওদিক অস্থির দৃষ্টিতে তাকাতে তাকাতেই ভায়োলেন্ট হয়ে ওঠে। শেষ পর্যন্ত তাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়। দীর্ঘ 9 ঘন্টা পর পুনরায় মেহেরাবের ঘুম ভাঙে। তবে এবার সে ভায়োলেন্ট হয় না, বরং মূর্তির ন্যায় বসে থাকে। মেহেরাবের বাবা ছেলের পরিস্থিতি বুঝে আলতো কণ্ঠে তাকে ডাকেন। মেহেরাব প্রত্যুত্তরে বলে, জায়ান বেঁচে আছে? মেহেরাবের বাবা হতাশ কণ্ঠে বলেন, শ্বাস চলছে, তবে গ্যারান্টি নেই। ওকে ইমিডিয়েট কোনো উন্নত দেশে নিয়ে যাওয়া উচিত। মেহেরাব শীতল স্বরে জবাব দেয়। তাহলে নিচ্ছে না কেন? মেহেরাবের বাবা থমকানো কণ্ঠে বললেন, এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। মেহেরাব শান্ত স্বরে বলে। বলুন। মেহেরাবের বাবা গম্ভীর গলায় বলেন, তাহসিনার মৃত্যু স্বাভাবিক নয়, এটা মার্ডার। তবে এই কাহিনী প্রমাণ করা বড্ড কঠিন। এই মুহূর্তে জায়ান বেঁচে থাকলেই আসল সত্যের রহস্য উন্মোচন হবে।
মেহরাব চোখ তুলে তাকিয়ে নিরেট স্বরে বলল। ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার প্রয়োজন নেই, সরাসরি বলুন যা বলার। মেহরাবের বাবা ছেলের কঠোর কণ্ঠ শুনে খানিকটা ব্যথিত হলেন। তার দায়িত্বের কথা স্মরণ করে বললেন, সৌভাগ্যক্রমে জায়ান বেঁচে গেলেও দুর্ভাগ্যবশত সাদাব হার্ট অ্যাটাকে মারা যায়। শত্রুপক্ষ থেকে জায়ানকে বাঁচাতে আমরা জায়ানের পরিচয় সাদাপের পরিচয়ের সাথে পাল্টে দিয়েছি। লাশ হিসাবে সাদাবকে শো করা হয়েছে এবং সাদাপের চেহারা জায়ানকে দেওয়া হয়েছে। এখন জায়ানের উন্নত চিকিৎসার প্রয়োজন। আমি সেই দায়ভার তখনই নিব যখন তুমি ডাক্তারি পড়াশোনা জেদ ছেড়ে প্রশাসনের মধ্যে যোগদান করবে। মেহরাব অনুভূতিহীন গলায় বলল, সাদাফ এতিম বলেই কি ওর সাথে এমন নিম্নমানের কাজ করার সাহস পেয়েছেন? ওর লাশ ধরে আহাজারি করার কেউ নেই বলে ওর চেহারাটা নিজের প্রয়োজনে পরিবর্তন করে দিলেন। মেহরাবের বাবা থমথমে কণ্ঠে বললেন। আমি নিজের প্রয়োজনে কিছু করিনি, আমি জায়ানের ভালোর জন্য। মেহরাব চিৎকার দিয়ে বলে, ননসেন্স কথাবার্তা আমার সামনে বলবেন না। আপনার কি আমাকে অজ্ঞ মনে হয়, নাকি বর্তমান পরিস্থিতিকে আপনার হিন্দি মুভি মনে হয়? জাস্ট নাম আর চেহারা মিললেই ভিন্ন দেশে পাড়ি জমানো যায় না, সেটা আপনিও খুব ভালো মতন জানেন। মেহরাবের বাবা হতাশার শ্বাস ফেলে বললেন। টাকা আর পাওয়ার থাকলে সব সম্ভব মেহরাব। মেহরাব সন্ধিহান চোখে তাকিয়ে বলল। আপনি ছোট চাচ্চুকে ইনভলভ করেছেন এ কেসে? মেহরাবের বাবা মাথা নাড়িয়ে বললেন। হ্যাঁ, এটা ব্যতীত কোনো উপায় ছিল না। মেহরাব তাচ্ছিল্য হেসে বলল। এখন কোথায় গেল আপনার আদর্শ? ছোট চাচ্চু কুখ্যাত মাফিয়া জেনেও ওনার সাহায্য নিতে আপনার বিবেকে বাঁধল না? এই ইউনিফর্মের দাপট শুধুমাত্র সাধারণ জনগণের উপরে প্রয়োগ করতে পারেন, কাজের বেলায় সব অকর্মণ্যের ঢেকি। এরম পেশায় আপনি আমাকে আনতে চাইছেন? মেহরাবের বাবা রেগেমেগে বললেন। তুমি লিমিট ক্রস করছো। এই ইউনিফর্মের গুরুত্ব এবং মর্যাদা বুঝতে হলে তোমাকে আমার অবস্থানে আসতে হবে। দুর্নীতি সবখানেই আছে, তাদের সাহায্য করার জন্য শক্তপোক্ত কলিজা নিয়ে জন্মানো বাঘের কমতি আছে বলেই আমরা পরাজিত। তুমি মাফিয়া পথে নিজের নাম লেখাতে চাওয়ার জন্য বিদেশে যেতে চেয়েছো, সেটা খুব ভালো মতো জানা আছে আমার। বাবা হয়ে ছেলেকে ধ্বংসের সাথে ধাবিত করার সাহস নেই বলেই এই শর্ত দিয়েছি। ভেবে জানাও তুমি কি করতে চাও। মেহরাব হুহা করে হেসে দিয়ে বলল। ধ্বংসের হাত থেকে বাঁচাতে আমাকে এই প্রফেশনে আনতে চাইছেন? ভুলে যাবেন না, একটা পুরো পরিবারের ধ্বংসের পেছনে আপনার এই প্রফেশনে দায়ী। মেহরাবের বাবা হাল ছেড়ে দিয়ে বললেন। যুক্তিতর্কে যেতে চাইছি না, অপশান দিয়েছি, সিদ্ধান্ত তুমি নিবা। আজাইদের কেসটা আমি হ্যান্ডেল করছি, জায়ানও বর্তমানে আমার হাতে। খুব কষ্টে মিডিয়াকে আটকে রেখেছি। সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে জায়ানের জীবন কতটা জঘন্যভাবে বিপন্ন হবে সেটা তুমি আন্দাজও করতে পারবে না। কথাগুলো বলে উঠে চলে যেতে নিলে মেহরাব দীর্ঘশ্বাস ফেলে বলে। আমি রাজি, আপনি প্রসিডিওর শুরু করুন, ওর যেন কিছু না হয়। আপাতত কেসটা বন্ধ করে দিন। যার প্রতিশোধ সে নিজেই অপরপক্ষকে জাহান্নামের রাস্তা চিনিয়ে দেবে। ছেলের কথায় খুশি হয়ে স্থান ত্যাগ করেন মেহরাবের বাবা। বিশাল দায়িত্ব কাঁধে, সেটা ঠিকঠাক মতো পালন করতে হবে। বাবা চলে যেতেই আনমনে মনে পড়ে ছোটবেলার সেই দিনগুলো। তার ছোট চাচা মাহিদ শিকদার একজন এসপি ছিলেন। পদোন্নতি হতেই বিয়ে করেছিলেন শখের নারীকে। সংসারে সুখের কমতি ছিল না, তবে একটা কেস সব কিছু এলোমেলো করে দেয়। তৎকালীন সময়ের ইয়াং বিজনেস টাইকুন মোশাররফ ওয়াহিদের বিরুদ্ধে স্মাগলিং সহ আরও নানান অভিযোগ ওঠে। তদন্ত করে সত্যতা প্রমাণ পেলে মাহিদ শিকদার বেশ প্রসন্ন হন। সিনিয়র স্যারকে সে এই বিষয়ে জানালে তিনি মাহিদকে থামিয়ে দিয়ে বিষয়টা ধামাচাপা দিতে বলেন। ন্যায় আদর্শে বেড়ে ওঠা মাহিদ শিকদার দুর্নীতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রমাণ পাবলিশ করতে চাইলে তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে দেশদ্রোহী প্রমাণ করা হয়। কোর্ট থেকে ফাঁসির রায় দেওয়া হলে পুরো পরিবার ভেঙে পড়ে। অপমান লাঞ্ছনা সইতে না পেরে মাহিদ শিকদারের সন্তান সম্ভব স্ত্রী আত্মহত্যা করেন। প্রায় 7 বছর পর জেল থেকে পালিয়ে গিয়ে নিজের পরিচয় তৈরি করেন তিনি। সৎ এবং নিষ্ঠাবান ছোট ভাইয়ের বিচিত্র রূপ দেখে কথা বলা বন্ধ করে দেন মেহরাবের বাবা। ঘাড়তারা মেহরাব ছিল চাচার নাওটা, এজন্যই তার সাথে যোগাযোগ বহাল ছিল। পরিশেষে প্রিয়তমা স্ত্রীর হয়ে বদলা নিতে বাবার কথায় রাজি হয় মেহরাব। সকল ফর্মালিটিস পূরণ করে জায়ান পাড়ি জমায় ইতালি। শখের পেশার নেশা ছেড়ে মেহরাব উন্মাদ হয় প্রতিশোধের নেশায়। মেহরাবের কথাগুলো শুনে অরিনের দুচোখ বেয়ে সমান্তরাল ধারায় অশ্রু গড়ায়। দুহাতে মুখ ঢেকে ফুপিয়ে ওঠে। কিছুক্ষণ পর নিজেকে সামলে প্রশ্ন করে, এইসবের মাঝে আমার দোষটা কোথায়? আমি কেন শাস্তি পেলাম? মেজবা ওয়াহিদের বোন বলে এতটা শাস্তি আমার প্রাপ্য ছিল? মেহরাব তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল।
আপনি মেজবা ওয়াহিদের দুর্বলতা, এটাই আপনার দোষ। অরিন কান্না ভেজা স্বরে বলে। পাবলিকলি ভিডিওটা পাবলিশ করে আমার সম্মানহানি করাটা কি খুব দরকার ছিল? মেহেরাব ভাবলেশীন কণ্ঠে বলল। জাস্টিসের জন্য আজান আঙ্কেল লড়াই করেছিলেন, তাকে খুন করার পরও আমার স্ত্রীকে ধর্ষণ করার কোনো দরকার ছিল? অরিনের শ্বাসরোধ হয়ে আসে, কাপা কণ্ঠে শুধায়। ওসব ঝাপসা ছবি কে ছড়িয়েছে? মেহেরাব স্পষ্ট কণ্ঠে জবাব দিল। জায়ান। অরিনের মনে হলো সে যে কোনো মুহূর্তে লুটিয়ে পড়বে মেঝেতে। ছলছল চোখের অসহায় দৃষ্টি নিক্ষেপ করে বলল। মিথ্যে। জায়ান কখনো এমনটা করতে পারে না। উনি আমায় ভীষণ সম্মান করেন, আমি বিশ্বাস করি না। মেহেরাব হামি তুলে বলল। বিশ্বাস না করলে আমি কি করতে পারি? অরিন অস্থির কণ্ঠে বলে। জায়ান কোথায়? এই পর্যায়ে মেহেরাব তার পকেট থেকে দুটো টিকিট বের করে দিয়ে বলে। জায়ানের বর্তমান ঠিকানা। আজকের ফ্লাইট মিস করলে জীবনে আর কখনোই শেহজাদ তৌসিফ জায়ানের দেখা আপনি পাবেন না, মিস অরুণিকা ওয়াহিদা অরিন। অরিন টিকিট হাতে নিতেই দেখে সেগুলো ইতালির টিকিট। অরিনকে বিমূঢ় হয়ে বসে থাকতে দেখে মেহেরাব উঠে দাঁড়িয়ে স্পষ্ট কণ্ঠে বলে। অরিন দুপাশে মাথা নাড়িয়ে না বোঝায়। তা শুনে মেহেরাব বাক্য বিনিময় না করে প্রস্থান করে। সমস্তটা জেনে অরিনের অনুভূতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। অসহ্য অনুভূতির তোপে কলিজাটা ছিঁড়ে ছুঁড়ে যাচ্ছে। টিকিটের উপরভাগে হাত রেখে ক্রন্দনরত কাপা কণ্ঠে অরিন বলে। তীব্র তাপদাহে বৃষ্টির মৃদু স্পর্শ হয়ে এসো। হৃদয়ের তৃষ্ণা বা বাড়িধারার অপেক্ষায় অপেক্ষমান তার নিঃশব্দ নিক্ষিপ্ত অঞ্জলি হয়ে এসো তুমি। আমার লেখা অসমাপ্ত কবিতার সমাপ্ত সংলাপ হয়ে এসো তুমি। কেবল আমৃত্যু তোমার অপূর্ণতা নিয়ে বেঁচে থাকার মতো অভিশপ্ত কারণ হয়ে এসো না। শোয়ে শোয়ে ক্ষয়ে যাওয়া হৃদয়ে বৈধ প্রেমটুকু অবশিষ্ট, বাকিটা কবেই আঙ্গার হয়ে গেছে তুমি নামক দূরত্বের বিরহে।